সিলেট মৌলভীবাজার সীমান্ত দিয়ে আবারও ৬০ জনকে পুশ ইন করল বিএসএফ। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন বৃদ্ধির শঙ্কা বিশ্লেষকদের। যদি সামান্য দুর্বলতা বাংলাদেশ দেখায় তাহলে পুশিনের মাত্রা এবং সংখ্যা অনেক বেড়ে যাবে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হবে ভবিষ্যতে। অনতিবিলম্বে কূটনৈতিকভাবে একইভাবে সেই সীমান্ত রক্ষী বাহিনীদের দ্বারা এই পুশ ইন বন্ধ করা উচিত। শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন এলাকা। ছাত্রদল নেতাদের টার্গেট করে হত্যার অভিযোগ। হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। নড়াইলে পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর, আগুন, জড়িতদের ধরতে পুলিশের অভিযান। শেরপুরে কৃষি প্রণোদনা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ, সার বীজ ট্রে কেনার নামে হরিলুট। সেটার সাথে পরিচিত আছে, জাগর খাতির আছে, ও গরিব যায়। ধানশাইলের একটা প্রজেক্ট ছিল এর আগের বছর, পুরো ওইটা আবার আপনার এই বছর আবার আমাদের এখানে নিচে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে তীব্র নদী ভাঙন, ঝুঁকিতে শতাধিক বসতঘর, ফসলি জমি। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জমিগুলো এখন সম্পূর্ণ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। নাই বাড়ি নাই ঘর, মানে এখানে তারপরে ৫,০০০ টাকা ভাড়া নিয়ে মানুষের জায়গাতে আসি, ওজালা ভাঙি গেলে আর মানে এখানে নাই। জামালপুরে কারেন্ট পোকার আক্রমণে আধা পাকা অবস্থায় মরে যাচ্ছে ধান গাছ। ফসল রক্ষায় কৃষি বিভাগের উদ্যোগ দেখতে চান চাষিরা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আবারও সীমান্তে বিএসএফ এর পুশিন। এবার সিলেটের কানাইঘাটে ১৬ ও মৌলভীবাজারের বড়লেখা থেকে ৪৪ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানিয়েছে সকাল ৮টার দিকে কানাইঘাটের ৮ গ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশিন করে বিএসএফ। বিজিবি টহল দল তাদের আটক করে। আটককৃতরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, যাচাই বাছাই চলছে এসব তথ্য। পাশাপাশি বিএসএফ এর সাথে আলোচনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। এছাড়া সকালে মৌলভীবাজারের বড়লেখার লাতু ও পাল্লাথল সীমান্ত দিয়ে পুশিন করা ৪৪ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ১২ জন পুরুষ, ১৮ জন নারী, ১৪ জন শিশু রয়েছে। তাদের রাখা হয়েছে লাতু স্কুলে এবং সবাই বাংলাদেশি বলে জানিয়েছে বিজিবি। বাংলাদেশে ভারতের পুশিনের ঘটনা কেবল অনাকাঙ্ক্ষিতই নয়, ভীষণ উদ্বেগজনকও বলে মনে করেন বিশ্লেষকরা। ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন আরও জটিল ও দীর্ঘায়িত করতে প্রতিবেশী রাষ্ট্রটি এমন করছে কিনা সেই প্রশ্নও তুলেছেন তারা। এই ইস্যুতে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়ে বিশ্লেষকদের শঙ্কা, সামান্যতম দুর্বলতা দেখালে আরও বাড়তে পারে পুশিনের মাত্রা। পেহেলগাম আক্রমণকে কেন্দ্র করে ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলা, সেই উত্তেজনার পারদ গড়িয়েছিল যুদ্ধের দামামাই। পরমাণু শক্তিধর দুই দেশের এই টানাপোড়েন যখন তুঙ্গে, তখন বাংলাদেশ সীমান্তে পুশিন করে প্রতিবেশী ভারত। ৮ মে থেকে টানা ৪ দিন মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৭৪ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ৭ মে যে ৬৬ জনকে পুশিন করে তারা সবাই ভারতীয়। একই দিন কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্ত দিয়েও ৩৬ রোহিঙ্গাকে পুশিন করেছে ভারত সরকার। এসব ঘটনায় ক্ষুব্ধ ঢাকা এরই মধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দিল্লিকে। দেয়া হয়েছে কূটনৈতিক পত্র। প্রতিবাদ লিপি দিয়েছি, তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব।
অব্যাহত এই পুশিনের ঘটনাকে অস্বাভাবিক হিসেবেই দেখেন কূটনৈতিক ও ভূরাজনীতি বিশ্লেষকরা। ভারত থেকে বাংলাদেশে যে পুশিনের সাম্প্রতিক ঘটনা ঘটেছে তা যথেষ্ট উদ্বেগজনক এই কারণে যে দুদেশের মধ্যে এই ধরনের পরিস্থিতি উদ্ভব হলে তা নিরসনের জন্য আন্তর্জাতিক রীতিনীতি যেমন রয়েছে, পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতার চুক্তিও রয়েছে। ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছে সেটা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, পুশিনের মাধ্যমে এটাকে আগে দীর্ঘায়িত এবং জটিল আকার ধারণ করতে যাচ্ছে বলে আমার ধারণা। সুতরাং সেখানে কূটনৈতিকভাবে এর কড়া প্রতিবাদ করা উচিত। যদি বাংলাদেশি নাগরিক থাকে তাদেরকে আনার পর পদ্ধতিগত বিষয়টি ফলো করলে আমার মনে হয় সুষ্ঠু সমাধান পাওয়া যাবে। এ ধরনের অন্যায্য আচরণের পেছনে কি উদ্দেশ্য কাজ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বলছেন এ নিয়ে ন্যূনতম ছাড় দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট থাকার কারণে ভারত হয়তো এই সুযোগ নিতে চাচ্ছে অথবা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে, কিন্তু আমাদের উচিত সেই সুযোগ ভারতকে না দেওয়া এবং অনতিবিলম্বে কূটনৈতিকভাবে একইভাবে সেই সীমান্ত রক্ষী বাহিনীদের দ্বারা এই বন্ধ করা উচিত। তবে কোনো অবস্থাতে এখানে ছাড় দেওয়া যাবে না। যদি সামান্য দুর্বলতা বাংলাদেশ দেখায় তাহলে পুশিনের মাত্রা এবং সংখ্যা অনেক বেড়ে যাবে, যেটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হবে ভবিষ্যতে। কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা আরও জোরদারের তাগিদ দেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে অনুপ্রবেশ ও পুশিন সহ চোরাচালান দমনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, জানিয়েছেন বিজিবির কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। সকালে 14 গ্রামে বালুজুরি বিওপির নতুন ক্যাম্প উদ্বোধন করেন তিনি। রেজাউল কবির বলেন, সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সদস্যরা সচেষ্টভাবে দায়িত্ব পালন করে আসছে। যেখানে কাঁটাতারের বেড়া নেই সেখান থেকেও পুশিন বা অনুপ্রবেশের তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন বিওপি সীমান্তে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন কুমিল্লা বিজিবির সেক্টর কমান্ডার। আমাদের এখানে এখন পর্যন্ত পুশিংয়ের কোনো ঘটনা ঘটেনি। তারপরেও যেখানে কাঁটাতারের বেড়া নাই, যেখানে বাঁশের বেড়া রয়েছে বিএসএফের, যেখানে কোনো তথ্য আছে যে এখান থেকে পুশিং হতে পারে, সেখানে কার্যকরী ব্যবস্থা যা নেওয়ার সেটা আমরা নিচ্ছি। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে ছাত্রদলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় শত শত শিক্ষার্থী। সমাবেশে উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে, সাম্য হত্যার দায় উপাচার্যকে নিতে হবে উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদকসেবী ও ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসন থেকে ফ্যাসিস্ট সরানোর দাবিও জানান তিনি। এদিকে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে শাহরিয়ার আলম শাম্যের জানাজা। এর আগে সকালে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে বিবৃতি দেয় ছাত্রদল। মঙ্গলবার দিবাগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। ছাত্রদল নেতা সাম্য এই হত্যা মামলায় গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে ঢাবি উপাচার্য সাম্য হত্যার ঘটনায় শোক প্রকাশ করেন। বলেন, ঘটনার তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার অর্থ দিবস বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয়, কোন চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করতে হবে, সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে বের হওয়া মিছিল বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা সাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। বিক্ষোভ হয়েছে সাম্যর এলাকার সিরাজগঞ্জে। দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান। সেই সাথে বিচার নিশ্চিতেরও আহ্বান জানান ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান। সেই সাথে বিচার নিশ্চিতেরও আহ্বান জানান ছাত্রদল নেতাকর্মীরা।
দুপুরে ঝালকাঠি রামতাল সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। পরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেন বক্তারা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগও দাবি করেন তারা। এদিকে সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের সরকারি সাদাত কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। কলেজ ক্যান্টিনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন, ব্যবসায়ী শিক্ষা ভবন, কলা ভবন হয়ে এক স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সমাবেশ করেন শিক্ষার্থীরা। নড়াইলের লোহাগড়ায় পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এর জের ধরে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। এলাকায় পরিস্থিতি থমথমে। প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে চা পান করতে যান লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের খাজা মোল্লা। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে খাজাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজন ও এলাকাবাসী জানায়, সম্প্রতি ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 59 নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত 200 জনকে আসামি করে মামলা হয়। খাজার পরিবারের কয়েক সদস্য এই মামলার আসামি। অভিযোগ, ইউনিয়ন বিএনপি সভাপতি পলাশ শেখ পরিবারটিকে নাশকতার মামলায় জড়ানোর পাশাপাশি নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। পলাশের নেতৃত্বেই খাজাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজন ও এলাকাবাসীর। সেই অফিসটা পরে ওদেরকে বলছে ওরা ভাঙছে, সেইভাবে নাশকতার একটা মামলা হয়েছিল, মানে সেইভাবে ওরা এই গ্রামে থাকতে পারে না, ওরা পলাতক। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত কয়েকজনের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আমাদের বাড়ি এই লুটপাট করতে অনেক লোকই আসছিল, সুরুজ, মেহেদি, মকলেজ মোল্লা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে আসি। এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের টিম কাজ করছে, একাধিক টিম কাজ করছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, আর এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা। নিহত খাজা মোল্লা পেশায় কৃষক ছিলেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। শেরপুরে কৃষি প্রণোদনা সমন্বয় প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রান্তিকের অসচ্ছল কৃষকদের বাদ দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে প্রভাবশালীদের। সার, বীজ, ট্রে কেনার নামেও টাকা হরিলুটের অভিযোগ করেছেন চাষিরা। বিষয়টি তদন্ত করছে কৃষি বিভাগ। 2024-25 অর্থ বছরে ঝিনাইগাতীতে বোরো ধানের উপসি জাত চাষাবাদ প্রদর্শনীর প্রকল্প হাতে নেয় কৃষি বিভাগ। বরাদ্দ দেওয়া হয় 13,70,000 টাকা। প্রকল্প অনুযায়ী 50 জন কৃষকের 1 একর করে জমি নিয়ে তা বাস্তবায়ন করা হবে। প্রতিটি প্রদর্শনীর ব্যয় 27,400 টাকা। প্রকল্পের নথি অনুযায়ী উপসি জাতের ধান 92 চাষাবাদের কথা, তবে মাঠে গিয়ে মিলেছে হাইব্রিড। মেশিনের বদলে চারা রোপণ হয়েছে সেই সনাতনী পদ্ধতিতেই। অভিযোগ উঠেছে 50 জন কৃষককে আনা হয়নি প্রণোদনার আওতায়, এসেছেন তারও কম। তাদের অনেকেই আবার প্রভাবশালী। জাগরে সেক্টরের সাথে পরিচিত আছে, জাগর খাতির আছে, ও গরিব যায়, কিন্তু গরিব মানুষ কোনো বানা না। এই সমলয় প্রজেক্টে যে আপনারা কতটুকু জায়গা পড়ছে? আপনি 2 কোর জমি, 2 কোর জমি মনে করেন 4 কোর, 2 কোর পড়ছে। প্রকল্পে অনিয়ম আছে আরও। চারা উৎপাদনে 5 লক্ষাধিক টাকায় 4,500 নতুন ট্রে কেনার কথা, তবে মাঠে তার অস্তিত্ব মেলেনি। ব্যবহার হয়েছে পুরনো ট্রে। পুরো টাকাই লোপাটের অভিযোগ চাষিদের। সার, বীজ সহ অন্য খাতের টাকাও 9-6 অভিযোগ করেছেন তারা। ধানশাইলের একটা প্রজেক্ট ছিল এর আগের বছর, পুরো ওইটা আবার আপনার এই বছর আবার আমাদের এখানে দিছে। ট্রেনে আসছে আপনার উপসহকারী মামু, কি বলছে এখানে কাংসাইনের সমলয় দিছে, এই সমলয়ের কথা বলে আনছে। যদিও প্রকল্পে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি বলেই দাবি উপজেলার কৃষি কর্মকর্তাদের। কর্তনের মধ্যে আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় এখানে উদ্বোধনের দিন বলে গেছেন যে আপনাদের কর্তনের লাগানির টাকা এবং হচ্ছে কর্তনের টাকা এটা সমন্বয় করে আপনাদের জমিতে কেটে দেওয়া হবে। সরবরাহকারী যে প্রতিষ্ঠান ছিল শিমুল, আমি শিমুলের সাথে ইতিমধ্যে আমি কথা বলেছি যে আপনি কেন আমাকে ব্যবহৃত ট্রে আমাকে সরবরাহ করলেন। এরই মধ্যে ভুক্তভোগী একজন কৃষক লিখিত অভিযোগ দিয়েছেন প্রশাসনে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আমাদের শেরপুর জেলার 2টি উপজেলায় আমাদের এই সমলয় বাস্তবায়িত হচ্ছে। আমরা যে অভিযোগ কথা বললেন, এটা ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি।
কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম দিনে 408 হজ যাত্রীকে নিয়ে ছাড়বে বিমান। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে রয়েছেন সহকর্মী নাবিল হোসেন যাবতার কাছে। নাবিল, প্রথম দিনের ফ্লাইট কখন ছেড়ে যাবে? হজ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কি ধরনের পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ, জানাবেন বিস্তারিত। শাওন, বিকেল 5:30 বাংলাদেশ বিমানের VG-237 যে এয়ারক্রাফটটি রয়েছে সেটি সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সরাসরি সেটি আসলে জেদ্দায় যাবে এমনটি বিমান আমাদেরকে জানিয়েছে। এবং সিলেট থেকে বাংলাদেশ বিমানের এই যে সরাসরি হজের যে ফ্লাইটটি সেটি এই বছর আজ থেকে শুরু হয়েছে এবং আরও 4টি ফ্লাইট এভাবে আসলে জেদ্দায় যাবে। অর্থাৎ সিলেট থেকে মোট 5টি ফ্লাইট সিলেট থেকে সরাসরি হজে যাবে এবং সেখানে যাত্রী সংখ্যা প্রায় 2700 জন। আজকের 408 জন যাত্রী নিয়ে প্রথম যে ফ্লাইটটি সেটি যাবে এবং আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিমানটি সেই বিমানটি ইতিমধ্যে আসলে প্রস্তুত হয়েছে এবং যারা হজ যাত্রীরা আছেন তাদের বোর্ডিং, ইমিগ্রেশন যেসব আসলে কাজগুলো রয়েছে তা ইতিমধ্যে শেষ করে তারা ইতিমধ্যে বিমানে ভেতরে অবস্থান করছেন। অর্থাৎ যাবতীয় কাজ শেষ, কিছুক্ষণের মধ্যেই মূলত এই যে বিমানটি সেটি আসলে উড্ডয়ন করবে। এবং বিমান যাত্রীরা বা হজ যাত্রীরা যেটি বলছেন সেটি হচ্ছে যে আগে তাদের ঢাকায় যেতে হতো, সেখানে আশকোনা যে হজ ক্যাম্প সেখানে থাকতে হতো, ইমিগ্রেশনের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হতো, অর্থাৎ বিশাল সময়ের অপচয় হতো। সিলেট থেকে সরাসরি হজ যাত্রা হওয়ার কারণে তারা আসলে খুবই আনন্দিত এবং তারা বলছেন তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা বিমান কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই ধরনের ফ্লাইট যাতে আরো বাড়ানো হয় সেই দাবিটুকু আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। সড়ক মহাসড়ক নিরাপদ রাখতে পঞ্চগড়ে অভিযান চালিয়েছে বিআরটিএ। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শহরের মিলগেট এলাকায় চলে অভিযান। বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্সের নথিপত্র যাচাই বাছাই করা হয়। ধরাও পড়ে ত্রুটি, বেশ কিছু যানবাহন মালিককে 26,000 টাকা জরিমানা করা হয়। সড়ক নিরাপদ রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআরটিএ। বাংলাদেশে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, এটাকে কেমন করে রোধ করা যায় সেটি আমাদের মূল লক্ষ্য। মোটামুটি সবগুলো গাড়িকে আইনের আওতায় আনা যায়, গাড়িগুলো মোটামুটি ফিট থাকে। এদিকে দুর্ঘটনা রোধে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক 4 লেনে উন্নীত করার দাবিতে কাউনিয়ায় বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে মিরবাগ এলাকা অবরোধ করেন তারা। এতে রংপুরের সাথে লালমনিরহাট ও কুড়িগ্রামে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা জানান, গেল 5 দিনের ব্যবধানে মিরবাগ এলাকায় সড়কে 5 মোটরসাইকেল আরোহীর প্রাণ ঝরেছে। তাই সড়কটি দ্রুত 4 লেনে উন্নীত করার দাবি জানান তারা। পরে প্রশাসনের আশ্বাসে 2 ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সাভারের আশুলিয়ায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পলাশবাড়ি কামাল গার্মেন্টস এলাকার একটি পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লিমন ও মানিক হোসেন মাদ্রাসার শিক্ষার্থী। গতকাল বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের একটি বিল থেকে হাফিজুর রহমান রিপন নামের সাবেক এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রামে অসময়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। হারিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। ঝুঁকিতে শতাধিক পরিবার আর কৃষি জমি। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। প্রকল্প অনুমোদন হলে ভাঙন রোধে দ্রুত কাজ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। শুষ্ক মৌসুমে নদীর ভাঙন, অসহায় কুড়িগ্রামের গঙ্গাধর নদী তীরবর্তী মানুষ। সাধারণত বর্ষাকালে নদীর পানি উঠানামায় ভাঙন দেখা দেয়, কিন্তু ব্যতিক্রম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেশ কিছু এলাকায়। জেলার ধরলা, দুধকুমার, গঙ্গাধর, তিস্তা সহ প্রধান নদ নদীগুলোতে এখন সারা বছরই ভাঙন দেখা যায়। এতে কৃষি জমি, বসতভিটা সহ সহায় সম্বল হারিয়ে নিঃস্ব শত শত মানুষ। বাড়ি ভাঙিয়ে তারপর এখানে আসছি, এখানে কোনো রকম ঠিক নেই গিয়ে কামার দিয়ে খাবার নদী 4-5 বিঘে ভূমি ভাঙি গেছে। পুরো বছরেই নদী ভাঙতেছে, বন্যাকালেও ভাঙে, শুকনোকালেও ভাঙে। এখন যে এই জায়গাটা যে নদী ভাঙতেছে, আমাদের অনেক জায়গা জমিন সব শেষ হয়ে গেছে। পাট আবাদ করছি, ধান আবাদ করছি, গম আবাদ করছি, এখন নাই। বাড়ি ঘর সম্পূর্ণ বেলেন, আর কোনো আবাদ আমার এখন নাই।
ভাঙনের মুখে পড়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, হাটবাজার সহ বিস্তীর্ণ জনপদ। হুমকির মুখে সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান। আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। ভাঙন রোধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে করেছেন মানববন্ধন। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আমরা ফসল ফলে খুব সুষ্ঠুভাবে চলতাম, কিন্তু সে জমিগুলো এখন সম্পূর্ণ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। নাই বাড়ি নাই ঘর, মানে এখানে তারপরে 5,000 টাকা ভাড়া নিয়ে মানুষের জায়গাতে আছে, ওজালা ভাঙি গেলে আর মানে এখানে নাই। দুয়ো যা আছে 16 আনা মানে এখন ভাঙি গেছে নদী, কোনো অবস্থা নাই। ভাঙন রোধে সংশ্লিষ্ট দফতরে জমা দেয়া হয়েছে কয়েকটি প্রকল্প। বাস্তবায়ন হলে দ্রুত সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। অলিপুরের বেগমগঞ্জ আছে, রসুলপুর আর রৌমারী এলাকায় সোনাপুর এলাকা আছে। এর বাইরেও যদি যেখানে আমাদের ভাঙন দেখা দেয়, আমরা আরেকটি ভালনারেবল লিস্ট পাঠিয়েছি জরুরি কাজ বাস্তবায়নের জন্য। সেটি অনুমোদন পেলে আমরা মোটামুটি যেসব ভাঙন এখন আমরা দেখতে পাচ্ছি এইসব জায়গায় আমরা কাজ বাস্তবায়ন করে ফেলব। ভাঙন ঠেকাতে স্থায়ী প্রকল্পের মাধ্যমে সমাধান চান ভুক্তভোগীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কিশোরগঞ্জে নৌকা তৈরি আর মেরামতের কাজ প্রায় শেষ, তবে নদীতে পানি না থাকায় নৌকা ভাসাতে পারছেন না মাঝি মোল্লা ও জেলেরা। দূর উজানে বাঁধ আর সুষ্ঠু নদ নদী ব্যবস্থাপনা পরিকল্পনার অভাবে স্রোতস্বিনী নদীগুলো এখন মৃতপ্রায়। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে খনন কাজের সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা চলছে। নদীর অথই পানিতে দুরন্ত শৈশব এখন অতীত, দুই পারে কেবল বালুচর। ক্যালেন্ডারে বৈশাখ গড়িয়ে জ্যৈষ্ঠ, নৌকা মেরামতের কাজ শেষ, চলছে আলকাতরা আর রঙের প্রলেপ দেওয়ার কাজ। নৌকা তৈরি ও মেরামতের জন্য প্রসিদ্ধ কিশোরগঞ্জের হাওর বেষ্টিত নিকলির দামপাড়ায় ঘোড়াউতরা ও সোয়াইজানি এলাকা। তবে নদীতে পর্যাপ্ত পানি না থাকায় নৌকা ভাসাতে পারেননি মাঝি মোল্লারা, তাই হাওর জনপদে এখন হতাশা। মানে নৌকা ঠিক করতেছি, ঠিক করতে 2-4-5 লাখ টাকা লাগবো। এবার মাসের পরে নৌকা জল আইব নদীতে, এ সময় আমরা নৌকা ভাড়া দিব। 1000 মনি নৌকা ভাঙ্গা সেরা আমরা এই 500 মনি নৌকা তৈরি করতেছি, প্রায় 20 দিন ধরে কাজ করতেছি, আরো 10 দিন যাবত লাগবে। হাওর অঞ্চলের গেটওয়ে কিশোরগঞ্জ থেকে নদ নদীতে কম খরচে পরিবহন, যোগাযোগ ও মাছ ধরতে যান স্থানীয়রা। এসব কাজে ব্যবহার হয় ইঞ্জিন ও বৈঠা চালিত নৌকা। তবে তীর দখল, অবৈধ বালু উত্তোলন, বাঁধ দিয়ে মাছ চাষের কারণে গতি হারিয়েছে নদীগুলো। পলিতে ভরাট হয়ে হারিয়েছে নাব্যতা। একদম পানি নাই, নদী শুকায় জায়গা, পানি থাকে না 12 মাস। 2 মাস 2.5 মাস আমরা এই পানি পাইলে এটা আমরা কোনো কিছুই হয় না। আগে বছরে সারা বছরই পানি থাকতো। এক কথা বলতে গেলে সে সময় আমরা সবসময় সাঁতার কাটতাম, নৌকা দিয়ে ঘুরতে যেতাম। পানি উন্নয়ন বোর্ড বলছে নদ নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজের সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা চলছে। প্রধান নদীর মধ্যে রয়েছে প্রায় 40টি নদী। তো আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই জেলার নদ নদী, খালবিল এবং বিভিন্ন জলাশয়ে পুনঃখননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমাদের একটি সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে এবং সম্ভাব্যতা সমীক্ষাটি বাস্তবায়ন করছে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং, এবং সেই সমীক্ষার সুপারিশের ভিত্তিতেই আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এখানকার 10,000-এর বেশি মানুষের জীবিকা এই শিল্পের সাথে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সাতক্ষীরার বাজারে উঠেছে হিমসাগর আম। পূর্ব ঘোষণা অনুযায়ী 20 মে থেকে হিমসাগর সংগ্রহের কথা ছিল। চাষিরা বলছেন পরিপক্ক হয়ে ঝরে পড়ছে হিমসাগর, নিরুপায় হয়ে বাজারে তুলেছেন তারা। আজ থেকেই আম ভাঙা হবে। এতে যদি প্রশাসন বাধা দেয় তাহলে বিক্রি বন্ধের ঘোষণা দিয়ে অনশন শুরু হবে। সাধারণ মানুষ হিমসাগর খেতে পারবে না। অভিযোগ করেন প্রশাসনের ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষি ও ব্যবসায়ীরা। দেশের বাজারে সুনাম নষ্ট হচ্ছে সাতক্ষীরার আমের।
সাতক্ষীরার মানুষ, বিশ্বের মানুষ কেউ খাতে পারবে না যদি আম আজকের থেকে ভাঙার অনুমতি না দেওয়া হয়। সাতক্ষীরার সুস্বাদু আম, নাম করা আম, তারপর আমরা ভাঙার অর্ডার পাচ্ছি না, এই জন্য আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের থেকে স্যার যদি আমাদের কৃষক ব্যবসায়ীদের প্রতি একটু সহানুভূতি দেখান তাহলে মনে হয় আমাদের কৃষকরা বেঁচে যাবে। হাসি মুখে ফসল ঘরে নেয়ার সময় দুশ্চিন্তায় দিন কাটছে জামালপুরের চাষিদের। বিভিন্ন উপজেলায় কারেন্ট পোকার আক্রমণে আধা পাকা অবস্থাতেই মরে যাচ্ছে ধান গাছ। কীটনাশক ছিটিয়েও সুরাহা মিলছে না। এমন পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকরা। কারেন্ট পোকা থেকে ফসল রক্ষায় মাঠ পর্যায়ে চাষিদের পরামর্শ দেওয়ার দাবি কৃষি বিভাগের। জামালপুরের ইসলামপুরের কৃষক খোরশেদ আলম 2 একর জমিতে করেছিলেন বোরো ধানের আবাদ। আশা ছিল বছরের খোরাক মিটিয়ে বাজারে বিক্রি করে কিছু মুনাফার, কিন্তু পোকার আক্রমণে নষ্ট হচ্ছে জমির ফসল। কীটনাশক ছিটিয়েও রক্ষা মিলছে না। রাস্তা ধরলে ধান 2-3 দিনের ভিতরেই পুরা ক্ষেত শেষ করে দেয়। গাছের গোড়া থেকে শুরু করে ধান পর্যন্ত, চাউল পর্যন্ত ভাইরাসে খায় নষ্ট করে ফেলে। পরিশেষে ধান এই গাছগুলো যে গরু হয়ে আমরা খাওয়াবো, এ গরুও খায় না। কারেন্ট পোকা নামে পরিচিত এই কীটের আক্রমণ হয়েছে জেলার 4 উপজেলায়। আবাদ ভালো হলেও জমিতেই মরে যাচ্ছে ধান গাছ। ব্যাপক ক্ষতির আশঙ্কায় চাষিরা। লসের মুখে আবার পড়ে গেছি আমরা। এই ধান দিয়ে আমরা সংসারে চলাফেরার জন্য খুব হিমশিম খাচ্ছি। ধান চিড়ে হানাইছে, ধান হবো 15 মন, চিনো হানাইছে 10 মন। সবাই যার মনে কাঁচা ধান কাটতেছে, সকলে বিষ দিতেছে, কিন্তু এটা আরো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো কৃষি কর্মকর্তা বা সরকারিভাবে কোনো আমাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। কৃষি বিভাগ বলছে কারেন্ট পোকা মূলত ঘাস ফড়িংয়ের একটি জাত। এর আক্রমণ থেকে ফসল রক্ষায় মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি এই কর্মকর্তার। আসলে এটা বিপেইস, যেটা সাধারণত আমরা আমনের ধানের সময় দেখে থাকি বেশি, তবুও বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় আমরা বড় মৌসুমেও পেয়েছি, যে বিষয়ে আমরা অবগত আছি এবং আমাদের উপজেলাকে এভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা আমাদেরকে ইনফর্ম করেছে যে তারা ওই সব জায়গায় নিয়মিত পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো সে বিষয়ে তারা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে। এবছর জেলায় 1,27,560 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 5,71,634 মেট্রিক টন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে পাট, জুস সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে আসছিল। এবার তালিকায় যুক্ত হয়েছে আলু। কয়েক মাস ধরে এই স্থলবন্দর দিয়ে ট্রাক যোগে যাচ্ছে নেপালে। আগে সরকারের পক্ষ থেকে 20% প্রণোদনা দিলেও এখন তা অর্ধেকে নেমে এসেছে। ব্যবসায়ীরা তাই আগের মতো প্রণোদনার দাবি তুলেছেন। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে শুরু হয়েছে আলু রপ্তানি। প্রতিদিন এ বন্দর দিয়ে নেপালে রপ্তানি হচ্ছে। এসব আলু পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন এলাকা থেকে আসছে। 4 মাসে রপ্তানি হয়েছে 8,106 টন। সংশ্লিষ্টরা বলছেন, আলু রপ্তানি অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কৃষকরা ভালো দাম পাবেন। কোয়ালিটিটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। কোয়ালিটি আলু যেন আমরা দিতে পারি। ক্যাশ ইনসেন্টিভ ছিল 20%, এখন নামানো হয়েছে 10%। এটা যদি 10% থেকে 20% উঠাই দেওয়া হয় তাহলে নেপালে বাংলাদেশ থেকে আরও আলু এক্সপোর্ট হবে। C&F এজেন্ট ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, নেপালে যথেষ্ট চাহিদা রয়েছে। এ বিষয়ে সরকারি প্রণোদনা বাড়ানো গেলে আরও অনেকেই রপ্তানিতে আগ্রহী হবেন। এই রপ্তানিটা যদি অব্যাহত থাকে তাহলে কৃষকরা লাভবান হবে এবং এই যদি সরকারের এতে নজরদারিতে থাকে তাহলে আরও আমরা রপ্তানিটা আরও গতিশীল হবে। নেপালে আমরা ঠিকমতো রপ্তানি করতে পারি, বাংলাদেশ অনেকটা অর্থনৈতিক মুখ দেখবে। উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র বলছে, মানসম্পন্ন আলু রপ্তানির বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করা হয় আলুর মান, তারপর মেলে ছাড়পত্র। আলুগুলো আমরা স্যাম্পল নেওয়ার পরে সব ডকুমেন্টস যদি ওকে থাকে তাহলে পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করার পরে এখান থেকে ছাড়পত্র প্রদান করি এবং এরপরে সব ডকুমেন্টস যদি ওকে থাকে তাহলে পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করার পরে এখান থেকে ছাড়পত্র প্রদান করি এবং এই আলুগুলো নেপালে এক্সপোর্ট হয়ে চলে যায়। বন্দর কর্তৃপক্ষ বলছে, নতুন পণ্য হিসেবে আলু রপ্তানি হচ্ছে। এতে ব্যবসায়ী ও কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি সরকারও রাজস্ব পাচ্ছে। কয়েক হাজার মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে এবং এতে করে
আমাদের রপ্তানি আয় যেমন বৃদ্ধি পাচ্ছে এবং যারা আলু চাষি তারা এই ব্যাপারে বিশেষভাবে উপকৃত হচ্ছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।